আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খোরশেদ আলম। আমার সাথে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, আর বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে? একটু ঝটপট কমেন্টে জানাবেন। পাশাপাশি ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। ওকে? ওকে। আসেন আমাদের বলার বিষয় যে বিষয়টা আমাদের ক্লাসের বিষয়টি হচ্ছে বাংলা সাহিত্য থেকে আমাদের প্রশ্ন সমাধান। এই প্রশ্ন সমাধান অর্থাৎ আমি বারবার একটা বিষয় বলে থাকি, এই প্রশ্ন সমাধানটা মূলত আহ বিগত সালের প্রশ্ন বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, ক্যাডার নন ক্যাডার পরীক্ষায়, পিএসসির পরীক্ষায়, এছাড়া আনুষঙ্গিক ব্যাংক, বিসিএস যা আছে, নিবন্ধন, প্রাইমারি সবকিছুতে মূলত মানে সব প্রশ্নগুলো নিয়ে মূলত আমাদের এই আলোচনা। প্রশ্নকর্তারা যে জায়গাগুলো থেকে প্রশ্ন করে সেগুলো গুরুত্বপূর্ণ বলে তারা প্রশ্ন করে সেই জায়গাগুলো থেকে। আমাদের আলোচনার বিষয় সেগুলো, পাশাপাশি তার সাথে প্রাসঙ্গিক কিছু তথ্য, যে তথ্যগুলো আপনার আগামীর পরীক্ষাতে পাথেয় হবে। সুতরাং লেগে থাকুন, যুক্ত থাকুন। আশা করছি ভালো একটা ভিত তৈরি হবে আপনার। তো যাই হোক, আলোচনায় চলে আসি। লক্ষ্য করবেন আমাদের আজকের আলোচনা মূলত আগামী যে এনটিআরসি অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধন যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিকে শানিত করবে এই আশা ব্যক্ত রাখছি আমি। ওকে, লক্ষ্য করেন আজকের আমাদের প্রথম যে প্রশ্ন, আজকের প্রশ্ন হচ্ছে 81 নম্বর প্রশ্ন। আমাদের ধারাবাহিক যে সেশন চলছে সেই সেশনে আজকে আমাদের বাংলা প্রশ্ন সমাধান সাহিত্যের প্রশ্ন আমরা পঞ্চম পর্বে আছি, পঞ্চম পর্ব। ঠিক আছে, পঞ্চম ক্লাসে আমরা আছি। এখানে পঞ্চম ক্লাসে আমাদের 81 নম্বর থেকে প্রশ্ন শুরু হচ্ছে। আমরা কি 81টি প্রশ্ন সমাধান করেছি? না, 81টি প্রশ্ন সমাধান করিনি। এই 81টি প্রশ্ন সমাধান পূর্বেও আমরা প্রায় আরো শখানিক 100 মতো প্রশ্ন সমাধান করেছি। অর্থাৎ সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি তাহলে এখানে 181টাই ঠিক ছিল। তো যাই হোক, আমরা 81 রেখেছি। 81 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকান। বলছে জলোচ্ছ্বাস উপন্যাসের রচয়িতা কে? একটু ঝটপট কমেন্ট করবেন। জলোচ্ছ্বাস উপন্যাসের রচয়িতা কে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ তরিকুল ইসলাম কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, সেতু সরকার যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি শারমিন আক্তার। একটু ঝটপট ক্লাসটি শেয়ার করবেন, যারা আমার সাথে যুক্ত আছেন একটু ক্লাসটি শেয়ার করে দিবেন। ঠিক আছে? ওকে, আমরা একটু আলোচনায় চলে আসি। দেখেন প্রথম যে প্রশ্নটি আছে, প্রশ্নে বলেছে জলোচ্ছ্বাস উপন্যাসের রচয়িতা কে? জলোচ্ছ্বাস উপন্যাসের রচয়িতা কে? জলোচ্ছ্বাস উপন্যাসের রচয়িতাকে একটু ঝটপট কমেন্ট করে ফেলবেন। আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে আছে জাহানারা ইমাম, খ নম্বরে আছে জহির রায়হান, গ নম্বরে আছে সেলিম আলদিন, ঘ নম্বরে আছে সেলিনা হোসেন। কোনটি হবে? জলোচ্ছ্বাস উপন্যাসটা মূলত রচনা হয়েছে, এটার যে বিষয় সে বিষয়বস্তু যদি আমি বলি তাহলে এটা দক্ষিণাঞ্চলের যেই মানুষ আছে, উপকূলবর্তী অঞ্চলের যে মানুষজন আছেন তাদের যে নিত্য নৈমিত্তিক জীবনের যেই হতাশা, ব্যর্থতা, দুঃখ, দারিদ্র, এই বিষয়গুলোই মূলত এই উপন্যাসে উঠে এসেছে, উপজীব্য। ঠিক আছে, এই জলোচ্ছ্বাস উপন্যাসের উপজীব্য। এই জলোচ্ছ্বাস উপন্যাসটি লিখেছেন আমাদের সেলিনা হোসেন, রাজশাহীর মানুষ তিনি। এই সেলিনা হোসেনই এই জলোচ্ছ্বাস উপন্যাসটি রচনা করেছেন। জলোচ্ছ্বাস উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন। হ্যাঁ, সেলিনা হোসেন লিখেছেন। আরিফ খান, সেলিনা হোসেন, রাইট। সানিয়া ইসলাম তানহা, ওয়ালাইকুম আসসালাম। কে এম খান মোহাম্মদ আল আমিন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আলামিন। শারমিন আক্তার, সেলিনা হোসেন, রাইট, সেলিনা হোসেন। ওকে, আসেন পরের প্রশ্ন, 82 নম্বর প্রশ্ন। যারা আমার সাথে যুক্ত আছেন একটু ক্লাসটি শেয়ার করবেন, একটু শেয়ার করবেন। ঠিক আছে, আর বন্ধুদেরকে একটু মেনশন করবেন, ক্লাসে বন্ধুদেরকে একটু মেনশন করবেন। ওকে, আসেন 82 নম্বর প্রশ্ন বলছে খেলাঘর উপন্যাসটির রচয়িতা কে? খেলাঘর, এই খেলাঘর উপন্যাসটি মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক। একটু দ্রুত মানে কমেন্ট করবেন। এই খেলাঘর উপন্যাসটির রচয়িতা কে? শামসুদ্দিন আবুল কালাম, মাহমুদুল হক, আবুল কালাম, সৈয়দ শামসুল হক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু বলবেন খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? যিনি খেলাঘর উপন্যাস রচনা করেছেন তিনি মোট উপন্যাস রচনা করেন। মোট উপন্যাস তার কয়টি? এই খেলাঘর যিনি লিখেছেন
সেই ব্যক্তি থেকে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। ইদানিং ইদানিং না, এই তার থেকে বেশ কিছু প্রশ্ন আসে, ঠিক আছে। তিনি মোট উপন্যাস লিখেছেন 8টি। 8টি উপন্যাসের মধ্যে এই খেলাঘরটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তার লেখা 3টি উপন্যাস খুব বেশি পরীক্ষায় আসে। একটা হচ্ছে কি বলেন তো, হ্যাঁ একটু দ্রুত কমেন্ট করেন তো। মাহমুদুল হক, আচ্ছা হ্যাঁ মাহমুদুল হক। মোহাম্মদ তরিকুল ইসলাম লিখেছেন মাহমুদুল হক, আচ্ছা। খাদিজা কুবরা লিখেছেন ডি, আচ্ছা। সৈয়দ শামসুল হক, না সৈয়দ শামসুল হক না, সৈয়দ শামসুল হক না, ঠিক আছে, এটা মাহমুদুল হক হবে। আচ্ছা, আমি বলে দিই তার যেই উপন্যাসগুলো আসে, যেমন হচ্ছে জীবন আমার বোন, জীবন আমার বোন, এটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আরেকটি আসে সেটি হচ্ছে খেলাঘর, এই খেলাঘর উপন্যাসটাও হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আরেকটি উপন্যাস আসে সেটা হচ্ছে কালো বরফ, কালো বরফ, বরফ, কালো বরফ, এইটাও আসে। এটি হচ্ছে দেশভাগ, দেশভাগ, দেশভাগ নিয়ে তার রচিত উপন্যাস, ঠিক আছে। এই 3টি উপন্যাস তার প্রচুর আসে পরীক্ষায়। তা সুতরাং উত্তর হবে কি, উত্তর হবে খ, গ মানে ডি হবে না, উত্তর হবে খ, মাহমুদুল হকের রচিত উপন্যাস খেলাঘর। মাহমুদুল হক 8টি উপন্যাস লিখেন, তার মধ্যে এই 3টি বেশ উল্লেখযোগ্য, জীবন আমার বোন, খেলাঘর, কালো বরফ। এই দুটো হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, আর এই কালো বরফটা হচ্ছে দেশভাগ সম্পর্কিত, ঠিক আছে। আসেন পরের কোশ্চেন, 83 নম্বর কোশ্চেন বলছে কাজী নজরুল ইসলামের উপন্যাস 9 কুহেলিকা, জীবন ক্ষুধা, মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা, কোনটি হবে? একটু ঝটপট কমেন্ট করেন কোনটি হবে। হ্যাঁ সৈয়দ শামসুল হক আন্দাজে দিয়েছেন, আন্দাজে দিলে হবে না। হ্যাঁ আচ্ছা, একটু বলেন কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি একটু বলবেন। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? সরি, উপন্যাস 9 কোনটি? দেখেন কুহেলিকা, জীবন ক্ষুধা, মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা। দেখেন কাজী নজরুল উপন্যাস হচ্ছে মাত্র 3টি উপন্যাস তিনি রচনা করেন কাজী নজরুল। এই 3টি সহজে আপনারা মনে রাখতে পারেন একটা শব্দ দিয়ে, বাকুম। বাতে কি? বাতে হচ্ছে বাঁধনহারা, বাঁধনহারা এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস, পত্র উপন্যাস, ঠিক আছে, প্রথম পত্র উপন্যাস। কুতে হচ্ছে কুহেলিকা, কুহেলিকা, কুহেলিকা। আর মতে হচ্ছে মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা। এই হচ্ছে 3টি তার রচিত উপন্যাস, 3টি তার রচিত উপন্যাস, অর্থাৎ বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, এই 3টা হচ্ছে নজরুলের উপন্যাস। আর জীবন ক্ষুধাটা কার উপন্যাস? আবুল মনসুর, আবুল মনসুর আহমেদ, আবুল মনসুর আহমেদ, আবুল মনসুর আহমেদের রচিত উপন্যাস হচ্ছে জীবন ক্ষুধা। আবুল মনসুর আহমেদের রচিত উপন্যাস হচ্ছে জীবন ক্ষুধা, ঠিক আছে, জীবন ক্ষুধা আবুল মনসুর আহমেদের রচিত উপন্যাস। ওকে, আসেন পরের কোশ্চেন, 84 নম্বর কোশ্চেন বলছে নূরজাহান উপন্যাসটি কে লিখেছেন? নূরজাহান উপন্যাসটি কে লিখেছেন? নূরজাহান উপন্যাসটি কে লিখেছেন একটু বলবেন। নূরজাহান উপন্যাসটি কে লিখেছেন? হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, এমদাদুল হক মিলন। কে রচনা করেছেন নূরজাহান? এই নূরজাহান উপন্যাস আরো একজন ব্যক্তি রচনা করেছেন, যার নাম এখানে নেই। তিনি হচ্ছেন ডি.এল. রায়, ডি.এল. রায়, ডি.এল. রায়, ঠিক আছে। রবীন্দ্র সমালোচক হিসেবে তিনি বেশ পরিচিত ডি.এল. রায়। তিনি একজন নাট্যকারও বটে, ঠিক আছে। লক্ষ্য করবেন এখানে দেখেন এই ডি.এল. রায়, এই ডি.এল. রায় উপন্যাস লিখেছেন। একটা লিখেছেন নূরজাহান, নূরজাহান লিখেছেন, আবার আরেকটা লিখেছেন নূরজাহান লিখেছেন, আবার লিখেছেন হচ্ছে শাহজাহান লিখেছেন, শাহজাহান, শাহজাহান, শাহজাহান। এই দুইটাই হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, ঠিক আছে, ডি.এল. রায় রচিত ঐতিহাসিক উপন্যাস। আর এই জায়গাতে উপন্যাস যেটা নূরজাহান উপন্যাস, এখানে যে নূরজাহানের কথা আছে এটা হচ্ছে সামাজিক উপন্যাস, সামাজিক উপন্যাস। নূরজাহান সামাজিক উপন্যাস, ঠিক আছে, সামাজিক উপন্যাস। কার রচনা? এমদাদুল হক মিলনের রচনা, এমদাদুল হক মিলনের রচনা, এমদাদুল হক মিলনের, ঠিক আছে, এমদাদুল হক মিলনের রচনা। ওকে, আরেকটা বিষয় আপনাদেরকে এখানে বলতে ভুলে গেছি, জীবন ক্ষুধা আবুল মনসুর আহমেদের রচিত উপন্যাস। আরেকটা তথ্য জেনে রাখেন, কারণ এগুলো পরীক্ষায় আসে, মানে কি সম্পর্কিত, ঠিক আছে। এটা হচ্ছে দেশভাগ, এটা হচ্ছে দেশভাগ সম্পর্কিত, দেশভাগ সম্পর্কিত উপন্যাস হচ্ছে জীবন ক্ষুধা, ঠিক আছে, জীবন ক্ষুধা দেশভাগ সম্পর্কিত। আসেন 85 নম্বর প্রশ্ন বলছে কোন উপন্যাস অবলম্বনে বাংলা নামে চলচ্চিত্র নির্মিত হয়েছে? কোন উপন্যাস অবলম্বনে বাংলা নামে চলচ্চিত্র নির্মাণ হয়েছে? বাংলা, এই বাংলা নামে চলচ্চিত্র নির্মাণ হয়েছে, বাংলা। কোন উপন্যাস, কোন উপন্যাস অবলম্বনে বাংলা নামে চলচ্চিত্র নির্মিত হয়েছে? মা, পরশ্রী খণ্ড, অঙ্কার,
অলিক মানুষ কোনটি বলেন, কোনটি? বলবেন কোনটি অবলম্বনে, কোন উপন্যাস অবলম্বনে বলবেন, ঝটপট বলবেন, ঝটপট বলবেন, ঝটপট বলবেন কোনটি? মা, পরশ্রী খণ্ড, অঙ্কার, অলিক মানুষ কোনটি অবলম্বনে রচিত হয়েছে? বাংলা বাংলা নামে মানে চলচ্চিত্র নির্মিত হয়েছে কোনটি অবলম্বনে? অলিক মানুষ, অলিক মানুষ। আচ্ছা অলিক মানুষ। মোহাম্মদ তরিকুল ইসলাম লিখেছেন অঙ্কার, তাই না? আচ্ছা ঝটপট কমেন্ট করেন তো, ঝটপট কমেন্ট করেন তো কোনটি হবে। 2006 সালে, 2006 সালে এই বাংলা সিনেমাটা প্রকাশিত হয়। এই সিনেমাটা, এই চলচ্চিত্রটা যিনি নির্মাণ করেন তার নাম হচ্ছে শহীদুল ইসলাম খোকন। শহীদুল ইসলাম খোকন, শহীদুল ইসলাম খোকন তিনি এই বাংলা চলচ্চিত্রটা নির্মাণ করেন 2006 সালে। এটি হচ্ছে আহমদ ছফা, আহমদ ছফার রচিত, আহমদ ছফার অঙ্কার উপন্যাসের, অঙ্কার উপন্যাসের তিনি এই অঙ্কার উপন্যাসটাকে তিনি বাংলা নামে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, এই অঙ্কার উপন্যাসটিকে। ওকে আসেন 86 নম্বর বলছে এমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি? জহরা, মানব জমিন, সারাবেলা, উত্তম পুরুষ। পরের প্রশ্নটা একটু ঝটপট কমেন্ট করেন, পরের প্রশ্নটা বলেন। পরের প্রশ্ন কি আছে বলছে এমদাদুল হকের রচিত উপন্যাস নিচের কোনটি? এমদাদুল হকের রচিত উপন্যাস কোনটি? বলেন 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 কোনটি কোনটি কোনটি? জোহরা, মানব জমিন, সারাবেলা, উত্তম পুরুষ। এই উত্তম পুরুষটা কার? উত্তম পুরুষটা হচ্ছে রশিদ করিম, রশিদ করিমের উত্তম পুরুষ হচ্ছে রশিদ করিম। হ্যাঁ রশিদ করিমের রচিত, এই রশিদ করিমের রচিত এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, ঠিক আছে? মনস্তাত্ত্বিক উপন্যাস এটি একটি। আচ্ছা এরপর আসেন জোহরা। এই জোহরা হচ্ছে রোমান্টিক একটি উপন্যাস, রোমান্টিক এবং সামাজিক। এটা কার? এটা হচ্ছে মোজাম্মেল হক, মোজাম্মেল হকের রচিত। আর মানব জমিন এটা একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। এই উপন্যাসটা রচনা করেছেন কে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এটা হচ্ছে রচনা করেছেন। আর সারাবেলা এই উপন্যাসটিকে রচনা করেছেন, সারাবেলা এই রোমান্টিক উপন্যাসটি রচনা করেছেন, রোমান্টিক এই উপন্যাসটা হচ্ছে রোমান্টিক উপন্যাস, ঠিক আছে? এই উপন্যাসটি রচনা করেছেন এমদাদুল হক মিলন, এমদাদুল হক মিলন এটা রচনা করেছেন, এমদাদুল হক মিলন এটা রচনা করেছেন। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ সারাবেলা। উত্তর কি? সারাবেলা, সারাবেলা, সারাবেলা। এস এম সবুজ মানব জমিন নয়, মানব জমিন নয়, মানব জমিনটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, মানব জমিনটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, ঠিক আছে? আসেন পরের কোশ্চেন 87 নম্বর বলছে কথা সাহিত্য বলতে বোঝায়, কথা সাহিত্য বলতে কোনগুলোরে বোঝায়? একটা হচ্ছে উপন্যাস, কথা সাহিত্য হচ্ছে উপন্যাস, উপন্যাস হচ্ছে কথা সাহিত্য। আর কি? কথা সাহিত্য হচ্ছে ছোট গল্প, কথা সাহিত্য হচ্ছে উপন্যাস এবং ছোট গল্প, উপন্যাস এবং ছোট গল্প। কোথায় আছে? দেখেন ছোট গল্প এবং উপন্যাস। তাহলে কথা সাহিত্য বলতে কি বোঝায়? কথা সাহিত্য বলতে বোঝায় ছোট গল্প ও উপন্যাস, কথা সাহিত্য বলতে বোঝায় ছোট গল্প ও উপন্যাস। ছোট গল্প ও উপন্যাস হচ্ছে কথা সাহিত্য, কথা সাহিত্য, কথা সাহিত্য। ওকে আসেন পরের কোশ্চিন। ধন্যবাদ সবাইকে। আসেন পরের কোশ্চিন 88 নম্বর বলছে মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি? মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি? মহাকাব্যিক মানে হচ্ছে বিশাল এক বিস্তৃতি, মানে অনেক বড় উপন্যাস, অনেক বড় ঘটনা নিয়ে রচিত, ঠিক আছে? তাহলে এখানে বলছে মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি? দেখেন সংসপ্তক শহীদুল্লাহ কায়সারের রচিত। এটা ব্রিটিশ থেকে পাকিস্তান গঠন পর্যন্ত, পাকিস্তান ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান, সেখানে দুর্ভিক্ষ আছে, সেখানে কি আছে? এই যে বিভিন্ন সময় বিভিন্ন বন্দোবস্ত, ঠিক আছে? এই বিষয়গুলো আছে, মানে এই যে অত্যাচার, শোষণ, নিপীড়ন সবকিছু এখানে ফুটে উঠেছে।
বিশাল এক উপন্যাস সংসপ্তক শহীদুল্লাহ কায়সারের। তারপরে আছে গায়ত্রী সন্ধ্যা। গায়ত্রী সন্ধ্যা এটা মেবি 47 থেকে 75 সাল পর্যন্ত, 47 থেকে 75, 47-47 দেশভাগ থেকে শেখ মুজিবের মৃত্যু 75 পর্যন্ত বিশাল এক পটভূমিতে রচিত গায়ত্রী সন্ধ্যা। এটা হচ্ছে সেলিনা হোসেনের, এটা হচ্ছে সেলিনা হোসেন, সেলিনা মহাকাব্যিক উপন্যাস, এটাও মহাকাব্যিক। এই গায়ত্রী এটা আবার ত্রয়ী উপন্যাস, এইটা হচ্ছে ত্রয়ী উপন্যাস, ঠিক আছে, এটা ত্রয়ী উপন্যাস। আর এটা হচ্ছে শহীদুল্লাহ কায়সারের, শহীদুল্লাহ কায়সার, ঠিক আছে। আর আগুন পাখি, এই আগুন পাখিটা কার? আগুন পাখিটা হচ্ছে 47 এবং 47 পরবর্তী সময়ের বিস্তৃত ঘটনা, ঠিক আছে, মহাকাব্যিক এক উপন্যাস। এই উপন্যাসটা কে লিখেছেন? হাসান আজিজুল হক, হাসান আজিজুল হকের রচিত। আর শেষে যেটা আছে এটা হচ্ছে জাহান্নাম হইতে বিদায়। এটা ছোট্ট একটি উপন্যাস, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, 1971 মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এটি রচিত। এটি রচনা করেছেন কি? শওকত ওসমান, শেখ আজিজুর রহমান। শওকত ওসমান হচ্ছে তার ছদ্মনাম, আর তার প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমাদের সঠিক উত্তর কি হবে? মহাকাব্যিক উপন্যাস নয়। কোনটি? মহাকাব্যিক উপন্যাস নয় হচ্ছে জাহান্নাম হইতে বিদায়, উত্তর ঘ। আসেন পরের প্রশ্ন 89 বলেছে কি? উপন্যাস কোন যুগের সৃষ্টি? উপন্যাস হচ্ছে গদ্য সাহিত্যের মধ্যে উৎকৃষ্ট মানে সর্বশ্রেষ্ঠ যেটা মানে সৃষ্টিকর্ম, সেটি হচ্ছে একটা হচ্ছে ছোট গল্প আর একটা হচ্ছে উপন্যাস, ঠিক আছে, ছোট গল্প উপন্যাস। আর এই ছোট গল্প উপন্যাস অর্থাৎ কথা সাহিত্য, গদ্য সাহিত্য আধুনিক যুগের সৃষ্টি, অর্থাৎ 1801 সালের পরবর্তীতে। তাহলে এটাকে কি বলতে পারি? কোন যুগের উপন্যাস, কোন যুগের সৃষ্টি? আধুনিক যুগের সৃষ্টি। 89 নম্বর খ। আসেন পরের প্রশ্ন 90 কি বলেছে? যে শওকত আলীর ত্রয়ী উপন্যাস দক্ষিণায়নের দিন এর শেষ খণ্ড কোনটি? শওকত আলীর ত্রয়ী উপন্যাস দক্ষিণায়নের দিন এর শেষ খণ্ড, দক্ষিণায়নের দিন, এটা হচ্ছে প্রথম খণ্ড। তারপরে আছে কোন খণ্ড? মানে তিনটা, ত্রয়ী উপন্যাসের তিনটা খণ্ড। প্রথম খণ্ড হচ্ছে এইটা, দ্বিতীয় খণ্ড একটা আছে, তৃতীয় খণ্ড একটা আছে। এখন প্রশ্ন হলো তৃতীয় খণ্ড কোনটি? দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন, পিঙ্গল আকাশ, কোনটি হবে? একটু ঝটপট কমেন্ট করবেন, এটি একটু ঝটপট কমেন্ট করবেন। 90 নম্বর কোশ্চেন, একটু ঝটপট কমেন্ট করবেন, ঝটপট। কোনটা হবে বলবেন। 90 নম্বর কোনটা হবে? একটু ঝটপট কমেন্ট করেন। আম্বিকা রায় লিখেছেন পিঙ্গল আকাশ। আচ্ছা, একটু ঝটপট কমেন্ট করেন তো কোনটা হবে, একটু ঝটপট, একটু দ্রুত একটু কমেন্ট করে দেন। পূর্বদিন, পূর্বরাত্রি, পূর্বদিন, মোহাম্মদ তরিকুল ইসলাম। আচ্ছা, দেখা যাক, একটু ঝটপট কমেন্ট করেন আর ক্লাসটা একটু শেয়ার করে দেন তো, যারা আছেন একটু শেয়ার করে দেন ক্লাসটা। বলেন কোনটি হবে? 90 নম্বর প্রশ্নের উত্তর কোনটি হবে? একটু ঝটপট বলেন কোনটি হবে? পূর্বরাত্রি, পূর্বদিন। আচ্ছা, দেখেন এখানে যে কয়টা আছে প্রত্যেকটাই হচ্ছে উপন্যাস। এখানে যে চারটা আছে চারটাই হচ্ছে উপন্যাস, ঠিক আছে, চারটাই উপন্যাস। ওকে, এই চারটা উপন্যাসের মধ্যে পিঙ্গল আকাশ যেটা, এটা হচ্ছে শওকত আলীর তার প্রথম উপন্যাস হচ্ছে এটা। প্রথম উপন্যাস হচ্ছে এই পিঙ্গল আকাশ। এটা হচ্ছে দেশভাগ সম্পর্কিত উপন্যাস। পিঙ্গল আকাশ হচ্ছে দেশভাগ সম্পর্কিত উপন্যাস। আর দক্ষিণায়নের দিন, এটা হচ্ছে প্রথম খণ্ড, কুলায় কালস্রোত দ্বিতীয়, আর শেষ যেটা এটা হচ্ছে পূর্বরাত্রি পূর্বদিন, অর্থাৎ সঠিক উত্তর গ। এটা হচ্ছে 60-এর দশকের ঢাকা, অর্থাৎ পূর্ব পাকিস্তানের যেই মুসলিম জনগোষ্ঠী আছে, এই মুসলিম জনগোষ্ঠীর মধ্যবিত্ত যে শ্রেণী আছে, সেই শ্রেণীর আর্থ-সামাজিক রাজনৈতিক যে অবস্থা, সেই অবস্থাটাই মূলত এই তার
মাত্রই উপন্যাসে উঠে এসেছে, ফুটে উঠেছে। আর পিঙ্গল আকাশ এটা হচ্ছে দেশভাগ সম্পর্কিত তার উপন্যাস। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আসেন আসেন পরের কোশ্চিন। 91 বলছে কি যে বেগম রোকেয়া রচিত উপন্যাস কোনটি? বেগম রোকেয়া উপন্যাস মানে রচিত উপন্যাস কোনটি? বেগম রোকেয়া রচিত উপন্যাস কোনটি? দেখেন তো, নির্বাসিতা, অক্টোপাস, রায়নন্দিনী, পদ্মরাগ, কোনটা হবে? বেগম রোকেয়া রচিত উপন্যাস কোনটি? যদিও উপন্যাস হয়ে ওঠেনি, বেগম রোকেয়া রচিত উপন্যাস যদিও উপন্যাস হয়ে ওঠেনি, একটু বলবেন বেগম রোকেয়া রচিত উপন্যাস কোনটি? বলবেন একটু ঝটপট। নির্বাসিতা যদি বলি, নির্বাসিতা কি সৈয়দ শামসুল হকের? সৈয়দ শামসুল হক রচিত, সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস হচ্ছে নির্বাসিতা। অক্টোপাস কার রচনা? অক্টোপাস হচ্ছে শামসুর রহমান, শামসুর রহমান। রায়নন্দিনী কার? ইসমাইল হোসেন সিরাজি। রায়নন্দিনী এটা হচ্ছে ওই যে দুর্গেশ নন্দিনীর বিরুদ্ধে আর কি প্রতিবাদ স্বরূপ লিখেছেন। পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস হচ্ছে পদ্মরাগ রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। ঠিক আছে, আসেন পরের কোশ্চেন। 92 বলছে প্রথম প্রহর বিমর্ষ রাত্রি, তৃষ্ণা আগুন পাখি গ্রন্থ সমূহের রচয়িতা কে? আলাউদ্দিনুল আজাদ, হাসান আজিজুল হক, শামসুদ্দিন আবুল কালাম, আবুল মনসুর আহমেদ। কি হবে বলেন? হাসান আজিজুল হকের আরো গুরুত্বপূর্ণ যদি আমি দুইটা উপন্যাসের কথা বলি, একটা হচ্ছে শামুক তার রচিত, সাবিত্রী উপাখ্যান এটিও তার রচিত। ঠিক আছে, তাহলে হাসান আজিজুলের আরো দুইটা গুরুত্বপূর্ণ উপন্যাস আসে, একটা হচ্ছে শামুক, আরেকটা হচ্ছে সাবিত্রী উপাখ্যান। আরেকটা ছোট গল্প আছে তার, দুইটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, দুইটা ছোট গল্প আছে, সেই দুইটা ছোট গল্প প্রচুর পরীক্ষায় আসে হাসান আজিজুল হক থেকে। হ্যাঁ, ওকে, আসেন পরের কোশ্চিনটার দিকে আমরা যাই। 93 বলছে আলালের ঘরের দুলাল উপন্যাসের প্রথমে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রথমে পত্রিকায়, এখানে আসলে কোন পত্রিকায় লেখা লাগতো, কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্র অর্থাৎ টেকচাঁদ ঠাকুর, প্যারীচাঁদ মিত্রের রচিত উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, যদিও সম্পূর্ণ সার্থক উপন্যাস হয়ে উঠতে পারেনি। এটা গ্রন্থাগারে প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে। আর এটি ধারাবাহিকভাবে একটি পত্রিকায় প্রকাশিত হচ্ছিল, সেটি হচ্ছে 1854 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1854 খ্রিস্টাব্দে এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল। আর এটি গ্রন্থাগারে প্রকাশ হয় 1858 খ্রিস্টাব্দে। যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হচ্ছে মাসিক পত্রিকা। কোন পত্রিকা? মাসিক পত্রিকায় প্রকাশিত হয়েছে ধারাবাহিকভাবে। ঠিক আছে, আলালের ঘরের দুলাল উপন্যাসটি। আসেন পরের কোশ্চেন। 94 বলছে 21শে ফেব্রুয়ারি উপন্যাসের রচয়িতা কে? হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, শওকত ওসমান, জহির রায়হান। কি হবে? হ্যাঁ, আত্মজা একটি কবরী গাছ। ইয়েস, এটা অনেক আসে। আত্মজা একটি কবরী গাছ, এটা অনেক আসে। সেতু সরকার, এটা অনেক আসে, এই গল্পটি অনেক আসে পরীক্ষায়, যে কার রচিত। হ্যাঁ, বলেন 21শে ফেব্রুয়ারি। আল্লাহ হাফেজ। ওকে, দেখেন, লক্ষ্য করেন, এখানে বলছে 21শে ফেব্রুয়ারি উপন্যাসের রচয়িতা কে। এখানে কিন্তু উপন্যাস বলেছে, উপন্যাস। যদি বলতো 21শে ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি সংকলন টির সংকলনটির প্রকাশক কে? তখন কিন্তু উত্তর হতো কি হাসান হাফিজুর রহমান। কিন্তু বলেছে উপন্যাসটা কে রচনা করেছেন 21শে ফেব্রুয়ারি? এই উপন্যাসটি রচনা করেছেন শওকত বলছি কেন, জহির রায়হানের একটি উপন্যাস, ঠিক আছে, জহির রায়হানের একটি উপন্যাস। হ্যাঁ, এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক, ভাষা আন্দোলন কেন্দ্রিক এটা তার উপন্যাস। এটা তিনি রচনা করেন 1970 সালে। এটা থেকে তিনি চলচ্চিত্র নির্মাণ করবেন বলে চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে তিনি মূলত চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে মূলত তিনি এই উপন্যাসটি রচনা করেছেন এই 21শে ফেব্রুয়ারি। আর 21শে ফেব্রুয়ারি সংকলনটি প্রকাশিত হয় 1953 খ্রিস্টাব্দে। এটা 1953 খ্রিস্টাব্দে, কিন্তু এটা হচ্ছে পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করেছিল। এই সংকলনটি পাকিস্তান সরকার বাজেয়াপ্ত ঘোষণা করেছিল, ঠিক আছে। ওই যে একটি বিখ্যাত ইয়ে আছে, কবিতা আছে, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা এইখানকারই এই সংকলনটিরই আর কি। তারপরে যে আরেকটা আছে প্রভাত ফেরির গান, আমি ভুলে গেলাম, আমার ভাই রক্তের আগুন, এটা মেবি না আরেকটা আছে, যেটা 1954 সালে প্রভাত ফেরিতে প্রথম যেটা গাওয়া হয়, সেটিও এই ওই যে প্রভাত ফেরির নাকি এটা 8 লাইন, কবিতাটি 8 লাইন আর কি লিখেছিল বা ভাষা আন্দোলনের দিনে দেখে আর কি 8 লাইন লিখেছিল, এবং সেটা একটা লিফলেটের এক পৃষ্ঠায় ছাপা হয়, আমি ভুলে গেলাম নামটা। এটা হচ্ছে এই গ্রন্থেরই, ঠিক আছে, এই 21শে সংকলন এটারই, এটা 1954 সালে এটা আর কি পূর্ণ প্রকাশিত হয়েছিল। যাই হোক, আসেন পরেরটা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি? 23 নম্বর তৈলচিত্র, কর্ণফুলী, ক্ষুধা ও আশা, ধান কন্যা। মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস, দেখেন, লক্ষ্য করেন, ধান কন্যা এটা হচ্ছে একটা গল্প গ্রন্থ। এখানে দেখেন যে 4টা অপশন আছে, 4টা অপশনের যে লেখাগুলো আছে সেগুলো একজনেরই লেখা, আলাউদ্দিন আল আজাদেরই লেখা সবগুলো, ঠিক আছে, আলাউদ্দিন আল আজাদেরই সবগুলো লেখা। যারা আমার সাথে যুক্ত হয়েছেন একটু ক্লাসটা শেয়ার করবেন। আর হচ্ছে মোহাম্মদ আলফাজ আহমেদ, কোথায় আপনি রিকোয়েস্ট দিয়েছেন, অ্যাপ্রুভ করেনি এখনো, কোথায়? একটু পেজে আপনি নক করেন, ঠিক আছে, পেজে নক করেন, তাহলে আপনি সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, আসেন, দেখেন এখানে বলছে কি যে 23 নম্বর তৈলচিত্র, কর্ণফুলী, ক্ষুধা ও আশা এটা একটা উপন্যাস। এটা হচ্ছে মূলত যুদ্ধ বিধ্বস্ত, দুর্ভিক্ষ পীড়িত একটা দেশের অবস্থা, যেই যাতনা জ্বালা মহি যে বিষয়গুলো আছে এইগুলো আর কি এই উপন্যাসে উঠে এসেছে আলাউদ্দিন আল আজাদের। আর এই যে কর্ণফুলী উপন্যাস, যেটা এই কর্ণফুলী উপন্যাসে মূলত চাকমাদের জীবনচিত্র ফুটে উঠেছে। আর 23 নম্বর তৈলচিত্র এটা হচ্ছে তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস। এখানে যে কটা লেখা আছে সবগুলো হচ্ছে আলাউদ্দিন আল আজাদের রচিত। আসেন 96 নম্বর প্রশ্ন, বলছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল কবে প্রকাশিত হয়? 1824, 1873, 1858, 1847। যেটা সম্পর্কে আমি একটু আগেই বললাম, এটি সম্পর্কে আমি একটু আগেই বললাম। কত হবে বলেন, উত্তরটা একটু বলেন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল কবে প্রকাশিত হয়? এটা আমি এই মাত্র কিছুক্ষণ আগে এটার আনসার করে দিলাম। 1954 সালে মাসিক পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বলেছিলাম, তাই না? রাইট, সবাই সঠিক উত্তর করছেন। 1858 খ্রিস্টাব্দে এটি প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় আর কি, ঠিক আছে। ওকে, আসেন 57 নম্বর,
বলছে চোখের বালি উপন্যাসটি লিখেছেন কে? চোখের বালি। এই চোখের বালি হচ্ছে প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাস। এই উপন্যাসটা কে রচনা করেছেন? উপন্যাসটি রচনা করেছেন কেউ না, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, চোখের বালি উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে এই জায়গাতে উত্তর হিসেবে আমরা পাচ্ছি কোনটা? খ, রবীন্দ্রনাথ ঠাকুর। আসেন পরের কোশ্চেন 98। বলছে সৈয়দ শামসুল হকের উপন্যাস নয় কোনটি? অনুপম দিন, দেওয়ালের দেশ, খেলারাম খেলে যা, আমার যত গ্লানি। এটা হবে গ্লানি, ঠিক আছে, ফন্টটা ভেঙে গেছে, এটা হবে গ্লানি, আমার যত গ্লানি। এখন কথা হলো সৈয়দ শামসুল হকের উপন্যাস নয় কোনটি? বলেন, সৈয়দ শামসুল হকের উপন্যাস নয় কোনটি? বলেন, ঝটপট বলে ফেলেন, সৈয়দ শামসুল হকের উপন্যাস নয় কোনটি? ঝটপট 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 একটু কমেন্ট করে ফেলেন, সৈয়দ শামসুল হকের উপন্যাস নয় কোনটি? সৈয়দ শামসুল হকের উপন্যাস নয় কোনটি? সৈয়দ শামসুল হকের উপন্যাস নয় কোনটি? বলেন, সৈয়দ শামসুল হকের উপন্যাস নয় কোনটি? দেখেন, অনুপম দিন, এটা সৈয়দ শামসুল হকের উপন্যাস। সৈয়দ শামসুল হকের উপন্যাস অনুপম দিন, দেওয়ালের দেশ, খেলারাম খেলে যা, এই তিনটেই হচ্ছে সৈয়দ শামসুল হকের উপন্যাস। শুধু আমার যত গ্লানি এটি সৈয়দ শামসুল হকের উপন্যাস না। এই আমার যত গ্লানি এটি কার লেখা একটু বলবেন? আমার যত গ্লানি এই উপন্যাসটি কার একটু বলবেন? এই আমার যত গ্লানি, হ্যাঁ, মহেন্দ্র, আশালতা, বিনোদিনী, বিহারীলাল, এরা সব হচ্ছে চোখের বালি উপন্যাসের চরিত্র। ধন্যবাদ, ধন্যবাদ সেতু সরকার, ধন্যবাদ। বলেন, আমার যত গ্লানি এই উপন্যাসটি কার? আমার যত গ্লানি, ঝটপট কমেন্ট করেন তো, আমার যত গ্লানি। আচ্ছা, আমি সেই উপন্যাসিকের কথা একটু আগেই বলেছি, একটি উপন্যাসের কথা বলেছিলাম, সেই উপন্যাসটি রচনা করেছেন, ঠিক আছে? উপন্যাসটি কি ছিল? উপন্যাসটি ছিল উত্তম পুরুষ। উত্তম পুরুষ, এই উত্তম পুরুষের রচয়িতা কে? উত্তম পুরুষের রচয়িতা কে? উত্তম পুরুষের রচয়িতা যিনি, আমার যত গ্লানি এই উপন্যাসের রচয়িতাও তিনি। হ্যাঁ, আপনারা উত্তর করতে পারেন নাই, আমি বলে দিই, এটা হচ্ছে রশিদ করিমের রচিত, রশিদ করিমের রচিত উপন্যাস। রশিদ করিমের রচিত উপন্যাস। রশিদ করিমের রচিত উপন্যাস হচ্ছে আমার যত গ্লানি, আমার যত গ্লানি। ওকে, আমার যত গ্লানি এটা কার রচিত? তাহলে আমার যত গ্লানি এটি হচ্ছে রশিদ করিমের রচিত উপন্যাস। আসেন পরের কোশ্চেন। বলছে প্রদর্শে প্রাকেতজন গ্রন্থটি কার? প্রদর্শে প্রাকেতজন, প্রদর্শে প্রাকেতজন গ্রন্থটি কার? রেজিয়া রহমান, শহীদুল্লাহ কায়সার, শওকত আলী, শওকত ওসমান। না, শওকত ওসমান হবে না, শহীদুল্লাহ কায়সার হবে। দেখেন তো রেজিয়া রহমান হয় কিনা, বলেন বলেন বলেন, এই উপন্যাসটি কার? প্রদর্শে প্রাকেতজন, প্রদর্শে প্রাকেতজন উপন্যাসটি কার একটু বলেন, ঝটপট একটু কমেন্ট করেন। বলেন, প্রদর্শে প্রাকৃতজন এই উপন্যাসটি কার? প্রদর্শে প্রাকৃতজন, ঝটপট বলে ফেলেন তো, প্রদর্শে প্রাকৃতজন উপন্যাসটি কার? হুম, দ্রুত বলেন। শওকত আলী, সানজিদা পুতুল, শওকত আলী। আচ্ছা, শওকত আলী। হুম, আচ্ছা, রেজিয়া রহমান হবে না, শহীদুল্লাহ কায়সারও হবে না, শওকত আলী। শওকত আলীর রচিত উপন্যাস হচ্ছে প্রদর্শে প্রাকৃতজন। এটি একটি ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস। এই ঐতিহাসিক উপন্যাসটা তিনি কোন ঘটনা অবলম্বনে লিখেছেন? তিনি মূলত 12 শতক, 12 শতক না বলি, এটাকে বলি 13 শতক, 13 শতক, 13 শতকের ঘটনা, হ্যাঁ, 13 শতকের ঘটনা অবলম্বনে তিনি রচনা করেছেন। সেই 13 শতকের ঘটনাটা কি? 1204 সালে, 1204 খ্রিস্টাব্দে বা 1204 সালে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এখতিয়ার উদ্দিন যখন লক্ষণ সেনকে পরাজিত করেন, লক্ষণ সেনকে পরাজিত করেন এবং
এই এখতিয়ারের হাত ধরে এই বঙ্গে এই বাংলায় মুসলিম শাসনের আবির্ভাব ঘটে, মুসলিম শাসনের আবির্ভাব ঘটে, মুসলিম ধর্মের বিকাশও ঘটে। এই যে এই ঘটনা, এই এখতিয়ার উদ্দিনের যে ঘটনা, এই ঘটনা নিয়ে মূলত এই প্রদর্শে প্রাকৃতজন উপন্যাসটি রচিত হয়েছে। এই জন্য এটাকে ঐতিহাসিক উপন্যাস বলা হচ্ছে। আর এই উপন্যাসটির রচয়িতাকে শওকত আলী। আসেন পরের প্রশ্ন, 100 নম্বর। বলছে নিচের কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? বলেন, একটু ঝটপট কমেন্ট করেন তো, কোনটি 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 বলেন। হুম, ইয়েস। ভালো মানুষ পাগল হয়ে যাবে। আচ্ছা, চতুরঙ্গ কার? চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। চতুরঙ্গ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ চতুরঙ্গ। দেখেন, আহ আরেকটা অপশন ছিল, সেটা কি? এটা কি আউট হয়ে গেল? আচ্ছা আচ্ছা, ওকে, বিপ্রদাস। আরেকটা ছিল 9 নম্বর একটা অপশন ছিল, সেটা ছিল বিপ্রদাস। বিপ্রদাস, ঠিক আছে, এরকম একটা ছিল বিপ্রদাস। এই বিপ্রদাসটা হচ্ছে শরতের রচিত উপন্যাস। শরৎ, শরৎ রচিত উপন্যাস। এদিকে আবার চন্দ্রনাথ, এটাও শরৎ রচিত উপন্যাস। এই পৌষ ফাগুনের পালা, এটা হচ্ছে গজেন্দ্র কুমারের রচিত উপন্যাস। গজেন্দ্র, গজেন্দ্র কুমার রচিত উপন্যাস। আর এদিকে রজনীটা হচ্ছে বঙ্কিমের, বঙ্কিমের রজনী, অর্থাৎ উত্তর ঘ। উত্তর ঘ, ঘ নম্বর উত্তর, ঠিক আছে, ঘ নম্বর উত্তর। উত্তর হবে, সঠিক উত্তর কি? ঘ, সঠিক উত্তর ঘ। আসেন পরের কোশ্চিন। বলছে 101 নম্বর কোশ্চিনে বলছে কি, যে 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি? 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি? 69-এর গণ অভ্যুত্থান, চিলেকোঠার সেপাই, অনেক সূর্যের আশা, অগ্নিসাক্ষী, আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন কার রচনা? আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন রচনা আহ কার? জহির রায়হানের। জহির রায়হান, জহির রায়হান। এটা ভাষা আন্দোলন ভিত্তিক। জহির রায়হানের এটা হচ্ছে ভাষা, ভাষা আন্দোলন ভিত্তিক জহির রায়হানের। আচ্ছা, অগ্নিসাক্ষীটা কার? আচ্ছা, এটা নিয়ে পরে আলাপ করি। আচ্ছা, 69-এর গণ অভ্যুত্থান যেটা, সেটা হচ্ছে চিলেকোঠার সেপাই। এটা চিলেকোঠার সেপাই, এটা হচ্ছে ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াসের রচিত, ইলিয়াসের রচিত চিলেকোঠার সেপাই। এটা হচ্ছে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, ঠিক আছে, গণ অভ্যুত্থান। ওকে, গণ অভ্যুত্থান। ওকে, এবার একটু বলেন এখানে সঠিক উত্তর কোনটি? বলেন। ক ক ক ক ক। আচ্ছা, চিলেকোঠার সেপাই, হ্যাঁ চিলেকোঠার সেপাই। আচ্ছা, জহিরুল ইসলামের, জহিরুল ইসলাম, জহিরুল ইসলামের রচিত উপন্যাস অগ্নিসাক্ষী, আমি যতটুকু জানি এটা হচ্ছে গণ অভ্যুত্থান কেন্দ্রিকই, গণ অভ্যুত্থান, এটা গণ অভ্যুত্থান কেন্দ্রিক। আর অনেক সূর্যের আশা, এটা অনেক ব্যাপ্তি, এটা হচ্ছে জয়নুদ্দিনের উপন্যাস। জয়নুদ্দিন, জয়নুদ্দিন সর্দার, মেবি তার নাম জয়নুদ্দিন সর্দার। এই জয়নুদ্দিন সর্দারের একটি বিশাল বিস্তৃত, এটা মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে, এটা কত হবে 50 কি 60 সাল পর্যন্ত বিশাল এক বিস্তৃত ঘটনা নিয়ে রচিত উপন্যাস। এটা সম্ভবত সামাজিক কি ঐতিহাসিক হবে হয়তো। উপন্যাস। আর এটা হচ্ছে আহ এখানে চিলেকোঠার সেপাই, এটা হচ্ছে গণ অভ্যুত্থান। আর অগ্নিসাক্ষী, এটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। 102 বলছে আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা কোন জাতীয়, কোন জাতীয় গ্রন্থ?
আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা, এটা আমরা একটু আগে দেখলাম, একটু আগে পড়লাম। হ্যাঁ, একটু আগে পড়লাম। হ্যাঁ, চরিত্র ওসমান ওরফে রঞ্জু, রাইট। ওসমান গনি ওরফে রঞ্জু, ওসমান গনি ওরফে রঞ্জু চিলেকোঠার সিপাহীর চরিত্র। হুম, একটু দেখেন তো এটার উত্তর কি হবে। দেখেন, আলাউদ্দিন আল আজাদের এটা কি, এটা হচ্ছে উপন্যাস। এটা বললামই তো, যুদ্ধ পরবর্তী দুর্ভিক্ষ, আহ জর্জরিত সামাজিক রাজনৈতিক অস্থিরতা, এই বিষয়গুলো মূলত এখানে উঠে এসেছে, ক্ষুধা ও আশা। এটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে জোহা। জোহা, এটা আমাদের পাঠ্য ছিল। এই ক্ষুধা ও আশা এটা আমাদের পাঠ্য ছিল, মেবি দ্বিতীয় কি তৃতীয় বর্ষে হবে। আমাদের ম্যাম পড়েছিলেন, তানিয়া ম্যাম, চমৎকার পড়ান ম্যাম। তিনি আমাদের এই পাঠ্যটা ছিল, কোর্সটা তিনি করিয়েছিলেন আর কি। ওকে, 103, নিচের কোনটি শরৎচন্দ্রের উপন্যাস? যোগাযোগ, শেষ প্রশ্ন, আরণ্যক, মাঝির ছেলে। শরৎচন্দ্রের উপন্যাস যোগাযোগ, শেষ প্রশ্ন, আরণ্যক, মাঝির ছেলে। একটু বলেন তো সঠিক উত্তর কোনটা, বলেন সঠিক উত্তর কোনটি শরৎচন্দ্রের উপন্যাস? হুম, বলেন বলেন একটু ঝটপট। কার রচনা এটা? যোগাযোগ, যোগাযোগ কার? যোগাযোগ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। আরণ্যক বিভূতিভূষণ, বিভূতিভূষণের আরণ্যক। মাঝির ছেলে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় কিশোর উপন্যাস এটা, মানিক বন্দ্যোপাধ্যায়ের। শেষ প্রশ্ন এটা হচ্ছে শরতের উপন্যাস, শেষ প্রশ্ন এটা শরতের উপন্যাস। আসেন 104, বলছে চাঁদের পাহাড় কার রচনা? চাঁদের পাহাড়, চাঁদের পাহাড় এটি একটি রোমাঞ্চকর উপন্যাস, রোমাঞ্চকর উপন্যাস, রোমাঞ্চকর উপন্যাস, রোমাঞ্চকর উপন্যাস কার রচিত বলেন তো? এই উপন্যাসটি কার? চাঁদের পাহাড় কার রচনা? চাঁদের পাহাড়, চাঁদের পাহাড় কার রচনা? চাঁদের পাহাড় বলেন, চাঁদের পাহাড় কার রচনা? চাঁদের পাহাড়। বলেন চাঁদের পাহাড় কার রচনা? চাঁদের পাহাড়। হুম, চাঁদের পাহাড় বিভূতিভূষণ, বিভূতিভূষণের রচনা। চাঁদের পাহাড় বিভূতিভূষণের রচনা, রাইট, বিভূতিভূষণের রচনা চাঁদের পাহাড়। আসেন 105, যাপিত জীবন, এই যাপিত জীবন কার রচনা? যাপিত জীবন উপন্যাস আহমদ ছফা, আহমদ শরীফ, সেলিনা হোসেন, বেগম রোকেয়া। বলেন যাপিত জীবন কার রচনা? যাপিত জীবন এই উপন্যাসটি সম্ভবত ভাষা আন্দোলন ভিত্তিক, ভাষা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস যাপিত জীবন। হ্যাঁ, যাপিত জীবন। তারপর হচ্ছে কাঁটাতারে প্রজাপতি, কাঁটাতারে, কাঁটাতারে প্রজাপতি, কাঁটাতারে প্রজাপতি, তারে প্রজাপতি কার রচনা? কাঁটাতারে প্রজাপতি, কাঁটাতারে প্রজাপতি কার রচনা বলেন তো? কাঁটাতারে প্রজাপতি কার? কার বলেন? কাঁটাতারে প্রজাপতি কার রচনা বলেন একটু। 105 নম্বর বলেন, কাঁটাতারে প্রজাপতি কার রচনা? নিরন্তন ঘণ্টাধ্বনি, নিরন্তন, নিরন্তর, নিরন্তর মনে হয় না, নিরন্তন, নিরন্তনই মেবি, নিরন্তন ঘণ্টাধ্বনি, ঘণ্টাধ্বনি কার রচনা? কার রচনা বলেন। আরেকটা চমৎকার একটা উপন্যাস আছে, নীলময়ূরের যৌবন, নীলময়ূরের যৌবন, নীলময়ূরের যৌবন কার রচনা? এই নীলময়ূরের যৌবন এটার নায়ক হচ্ছে কৃষ্ণপা, কৃষ্ণপা, কানহপা, কানহপা, কানহপা। এই উপন্যাসের নায়ক হচ্ছে কানহপা, রাইট। সেলিনা হোসেন, সেলিনা হোসেন, সেলিনা হোসেন, ধন্যবাদ। যাপিত জীবন উপন্যাসটি কার? যাপিত জীবন উপন্যাসটি, যাপিত জীবন উপন্যাসটি, যাপিত জীবন উপন্যাসটি নিরন্তন না, নিরন্তর হবে মেবি, নিরন্তর, নিরন্তর না, নিরন্তর হবে মেবি।
নিরন্তর ঘণ্টাধ্বনি, নীলময়ূরের যৌবন, কাঁটাতারের প্রজাপতি, এগুলো সব কার রচনা? সেলিনা হোসেন। এইগুলো আসে সেলিনা হোসেন থেকে, এই নামগুলো প্রশ্নগুলো আসে। নিচের কোনটি সেলিনা হোসেনের বা এই গ্রন্থটি কার? আচ্ছা, কোনটি প্রতীকধর্মী উপন্যাস? চাঁদের অমাবস্যা, কৃতদাসের হাসি, নিষিদ্ধ লোবান, দুধে ভাতে উৎপাত। বলেন কোনটি? হ্যাঁ, নাচলের তেভাগা আন্দোলনের পটভূমিতে রচিত। হ্যাঁ, গতদিনই বলেছিলাম, সেতু সরকার, গতদিনই বলেছিলাম এই যে নাচলের তেভাগা আন্দোলন, ইলা মিত্র, হ্যাঁ, এ নিয়ে রচিত হচ্ছে কাঁটাতারের প্রজাপতি, সেলিনা হোসেনের। বলেন কোনটা কোনটা হবে প্রতীকধর্মী উপন্যাস? তাদের অমাবস্যা, এটা হচ্ছে অস্তিত্বমূলক উপন্যাস, হ্যাঁ, মনস্তাত্ত্বিক ও অস্তিত্ববাদী উপন্যাস। কার এটা? ওয়ালি উল্লাহ, সৈয়দ ওয়ালি উল্লাহ, ওয়ালি উল্লাহ রচিত, ওয়ালি উল্লাহ রচিত, ওয়ালি উল্লাহ। কৃতদাসের হাসি, শওকত ওসমান, শেখ আজিজুর রহমান আর কি, শওকত ওসমানের রচিত কৃতদাসের হাসি, এটা হচ্ছে প্রতীক বা রূপক উপন্যাস। নিষিদ্ধ লোবানটা কার? নিষিদ্ধ লোবানটা এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, নিষিদ্ধ লোবান মুক্তিযুদ্ধ ভিত্তিক। একটু কমেন্ট করবেন নিষিদ্ধ লোবানটা কার। দুধে ভাতে উৎপাত, এটা হচ্ছে একটা ছোট গল্প, ছোট গল্প, ছোট গল্প, ছোট গল্প। কে রচনা করেছেন? এটা রচনা করেছেন ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াসের রচিত, আখতারুজ্জামান ইলিয়াস, ইলিয়াসের রচনা। হ্যাঁ, ইলিয়াসের রচনা হচ্ছে এটি। হ্যাঁ, দুধে ভাতে উৎপাত ইলিয়াসের রচনা। বলেন বলেন এটা কার রচনা? নিষিদ্ধ লবণ, নিষিদ্ধ লবণটা কার? আপনারা বলতে পারতেছেন না? আচ্ছা, আমি বলে দিই, এটা হচ্ছে সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল শামসুল হক, সৈয়দ শামসুল হক। ঠিক আছে, সৈয়দ শামসুল হকের রচিত উপন্যাস হচ্ছে নিষিদ্ধ লোবান, নিষিদ্ধ লোবান, নিষিদ্ধ লোবান, নিষিদ্ধ লোবান। আসেন 107 বলছে কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়? পল্লীর সমাজ, গৃহদাহ, 4 অধ্যায়, চরিত্রহীন। দেখেন তো 4 অধ্যায় কার উপন্যাস? 4 অধ্যায় বলেন। পল্লীর সমাজ শরতের, গৃহদাহ শরতের, চরিত্রহীন শরতের। তাহলে 4 অধ্যায়টা কার রচনা? 4 অধ্যায় বলেন, 4 অধ্যায় উপন্যাসটা কার রচনা? 4 অধ্যায় বলেন তো, 4 অধ্যায় উপন্যাসটা কার রচনা? বলেন 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 4 অধ্যায় কার? আচ্ছা, আমি বলে দিই 4 অধ্যায় এটা রবীন্দ্রনাথের উপন্যাস, রবীন্দ্রনাথের উপন্যাস 4 অধ্যায়, রবীন্দ্রনাথ। আসেন পরের প্রশ্ন 108 দত্ত উপন্যাসটি কার? দত্তা, দত্তা কার? এটি একটি হচ্ছে প্রেমের উপন্যাস, প্রেমের উপন্যাস। কার রচনা এটা? প্রেমের উপন্যাস। এটি রচনা করেছেন শরৎ বাবু, শরৎ বাবুর রচিত উপন্যাস। তাহলে এটা উত্তর কি? উত্তর হচ্ছে গ, উত্তর গ। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ। আসেন কয়েকটা 109 23 নম্বর তৈলচিত্র, 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, শওকত ওসমান, আলাউদ্দিন আল আজাদ, হুমায়ুন আহমেদ। এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, একটু আগে আমরা দেখলাম। বলেন 109 নম্বর উত্তর কি হবে? 23 নম্বর তৈলচিত্র, 23 নম্বর তৈলচিত্র, 23 নম্বর তৈলচিত্র কার রচনা? বলেন 23 নম্বর তৈলচিত্র কার রচনা? কার রচনা? বলেন 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 হ্যাঁ, 23 নম্বর কার রচনা? কার রচনা? আলাউদ্দিন আল আজাদের। 23 নম্বর তৈলচিত্র আলাউদ্দিন আল আজাদের। আসেন 110 পথের পাঁচালী উপন্যাসের লেখক কে? পথের পাঁচালী, পথের পাঁচালী কার রচনা? বলেন পথের পাঁচালী কার রচনা? কার রচনা পথের পাঁচালী? পথের পাঁচালী রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ না, মানিক না, সত্যজিৎ না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসের লেখক। আসেন 111 গায়ত্রী সন্ধ্যা, গায়ত্রী সন্ধ্যা এটি একটি ত্রয়ী উপন্যাস, ত্রয়ী উপন্যাস। ঠিক আছে, ত্রয়ী উপন্যাস। এই ত্রয়ী উপন্যাসটি রচয়িতা কে? রচয়িতা কে? রিজিয়া রহমান, দিলারা হাশেম, আকিমুন রহমান, সেলিনা হোসেন। বলেন কি হবে? 111 নম্বর কি হবে? সঠিক উত্তর কোনটি? রিজিয়া রহমান, দিলারা হাশেম, আকিমুন রহমান, সেলিনা হোসেন, সেলিনা হোসেন, সেলিনা হোসেন। আশা করছি আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন
বাংলা সাহিত্যের এই যে বাংলা সাহিত্যের যে প্রশ্নগুলো, বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আমরা সলভ করছি, আশা করছি আপনারা আমার সাথে যুক্ত থাকেন। যে যতগুলো প্রশ্ন মানে এসেছে এখান থেকে, এই জায়গাটা থেকে আশা করছি সম্পূর্ণ আমরা A to Z পড়ে শেষ করব। হ্যাঁ, যুক্ত থাকবেন। আশা করছি বাংলা সাহিত্য থেকে আপনাকে আটকাতে পারবে না, যে প্রশ্নগুলো আসবে সেগুলো আপনি আনসার করে আসতে পারবেন। ওকে, তাহলে কি হবে? এটা সেলিনা হোসেনের ত্রয়ী উপন্যাস, কাঁটাতারের প্রজাপতি, গায়ত্রী সন্ধ্যা, নীলময়ূরের কণ্ঠ, নীলময়ূরের যৌবন, নিরন্তর ঘণ্টাধ্বনি, এগুলো থেকে আসে। ঠিক আছে, আসেন 112 বলছে অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, শঙ্কর সংকীর্তন, সূর্য দীঘল বাড়ি, কাঁদো নদী কাঁদো। অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? অস্তিত্ববাদী উপন্যাস কোনটি বলেন? দ্রুত একটু উত্তর করে ফেলেন, দ্রুত একটু উত্তর করে ফেলেন, উত্তর করে ফেলেন একটু। আচ্ছা, যাই হোক, দেখেন তাহলে বলছি কি যে অস্তিত্ববাদী উপন্যাস, অস্তিত্ববাদী উপন্যাস আমরা দুইটা দেখতে পাই। একটা হচ্ছে চাঁদের অমাবস্যা, চাঁদের অমাবস্যা, অমাবস্যা, আর আরেকটা হচ্ছে কি কাঁদো নদী কাঁদো, কাঁদো নদী কাঁদো। কার রচিত? কার রচিত? সৈয়দ ওয়ালিউল্লাহ নাকি? কার রচনা কাঁদো নদী কাঁদো? বলেন তো, একটু কমেন্ট করেন, কমেন্ট করেন একটু। লক্ষ্য করেন, লক্ষ্য করেন, লক্ষ্য করেন। কার রচনা অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? কাঁদো নদী কাঁদো আর চাঁদের অমাবস্যা, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ। হ্যাঁ, একটু আগে বললাম সৈয়দ ওয়ালিউল্লাহ, এই সৈয়দ ওয়ালিউল্লাহর অস্তিত্ববাদী উপন্যাস। ঠিক আছে, উত্তর ঘ। এখন আসেন, এখানে হচ্ছে সূর্য দীঘল বাড়ি, আবু ইসহাক, আবু ইসহাকের রচিত সূর্য দীঘল বাড়ি। তারপরে দেখেন শঙ্কর সংকীর্তন, শামসুদ্দিন আবুল কালাম। আর ঈশ্বরের প্রতিধ্বনি, এটা হচ্ছে শওকত ওসমান, শওকত ওসমানের রচিত, ওসমানের রচিত, এটা হচ্ছে গল্প গ্রন্থ, গল্প গ্রন্থ। আর এটা হচ্ছে শঙ্কর সংকীর্তন, এটি হচ্ছে উপন্যাস, শঙ্কর সংকীর্তন এটি হচ্ছে উপন্যাস আবু জাফর শামসুদ্দিনের। হ্যাঁ, ধন্যবাদ, আবু জাফর শামসুদ্দিনের। হ্যাঁ, শঙ্কর সংকীর্তন এটা হচ্ছে আবু জাফর শামসুদ্দিনের উপন্যাস। আসেন পরের কোশ্চিন 113 বলছে কোন উপন্যাসটি বঙ্কিমের রচনা করেননি? বঙ্কিম রচনা করেননি কপালকুণ্ডলা বঙ্কিমের। আচ্ছা দেখেন, মৃণালিনী বঙ্কিমের, বিষবৃক্ষ বঙ্কিমের, দেবদাস, এই দেবদাস উপন্যাসটি, দেবদাস, গৃহদাহ, পল্লী সমাজ, হ্যাঁ, দত্তা, এই সবগুলো কার? এই সবগুলো হচ্ছে শরৎ বাবুর, শরতের উপন্যাস। তাহলে কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি? দেবদাস উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি, দেবদাস উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি, শরতের উপন্যাস। ঠিক আছে, ওকে, আসেন পরের কোশ্চিন। পরে যেটা আছে 114 বলছে কি বাংলা ভাষার প্রথম উপন্যাসিক কে? প্রেমচাঁদ মিত্র, অক্ষয় কুমার বড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, তাহলে কি হবে? দেখেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে কাউন্ট করা হয় যেটা, সেটা হচ্ছে আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল। এটা হচ্ছে কত সালে প্রকাশ পায়? 1858। আর এটা হচ্ছে পত্রিকায় প্রকাশিত হয় 1854 সাল থেকে। ঠিক আছে, আর গ্রন্থাগারে প্রকাশিত হয় 1858 সালে। সুতরাং আমরা উত্তর নিচ্ছি প্রেমচাঁদ মিত্র। ওকে, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ধরে নেওয়া হয়। তারপরে আসেন পরের কোশ্চিন 115 বলছে কালো বরফ, কালো বরফ কে রচনা করেন? শহীদুল জহির, আহমদ ছফা, মাহমুদুল হক, সেলিনা হোসেন। কালো বরফ, কালো বরফ, আমি দেখেন শুরুর দিকে তিনটে উপন্যাসের কথা বলেছি, প্রচুর আসে তিনটে উপন্যাস, জীবন আমার বোন, জীবন আমার বোন, জীবন আমার বোন ছিল। তারপরে ছিল কি খেলাঘর, খেলাঘর, খেলাঘর। এই দুইটাই হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কালো বরফ, কালো বরফ, কালো বরফ। এই কালো বরফটা কি উপন্যাস? এটা হচ্ছে দেশভাগ, দেশভাগ সম্পর্কিত উপন্যাস কালো বরফ। আর এই মোট 8টি উপন্যাস যিনি রচনা করেছেন তার মধ্যে এই তিনটা বেশ গুরুত্বপূর্ণ। কে? মাহমুদুল হক, মাহমুদুল হক, উপন্যাসিক মাহমুদুল হক রচনা করেছেন, উপন্যাসিক মাহমুদুল হক রচনা করেছেন।
তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ। উত্তর গ। আসেন। ওকে, আমরা আজকে 115 নম্বর কোশ্চেন পর্যন্ত সমাধান করলাম। আমরা নেক্সট দিনে, আমাদের পরবর্তী দিনে, আমরা যেদিন আবারও এই সমাধান ক্লাসে আসবো, সেদিন আমাদের শুরু হবে 116 নম্বর থেকে। ঠিক আছে? 116 নম্বর থেকে আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এবং বেশ কিছু ইনফরমেশন এখানে পেয়েছেন। ইনফরমেটিভ অনেক কিছু জানতে পেরেছেন, যেগুলো থেকে পরীক্ষায় আসে। আর ইদানিং শুধু উপন্যাসই আসে না, উপন্যাসের পাশাপাশি এটাও আসে যে উপন্যাসের উপজীব্য কি, মানে উপন্যাসটিতে কি আলোচনা করা হয়েছে। এজন্য আমরা একটু এভাবে পড়বো, আশা করছি এই জায়গাটা থেকে আমরা সমৃদ্ধ হব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।